আসসালামু আলাইকুম। এই মুহূর্তে যারা ইউটিউবে এই নেটে আছে আর কি, তাদের সবাইকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আল্লাহ সবার মঙ্গল করুন। আসলে এই মুহূর্তে আল্লাহর অশেষ রহমত যে আমরা ক্লাসটা করার জন্য এই নেটে উপস্থিত হতে পেরেছি, সেজন্য আল্লাহ তাআলা। আর অনেক দিন পরে এই প্রযুক্তির মাধ্যমে এই ক্লাসে বিষয়টা উপস্থাপন করার জন্য বা আমার ছাত্রছাত্রীরা যারা অনেক দিন ক্লাস থেকে বিচ্ছিন্ন, তাদের যদি কোনো উপকার হয় আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে, সেজন্য আমার এই প্রচেষ্টা। আলহামদুলিল্লাহ আমাদের কলেজ থেকে প্রিন্সিপাল স্যার যে উদ্যোগ নিয়েছে বা রাষ্ট্রীয়ভাবে সরকার যে উদ্যোগ নিয়েছে, সেজন্য অবশ্যই প্রশংসা করতে হয়। আল্লাহ তাদের মঙ্গল করুক। আমি এই আজকের যে ক্লাসটা নিতে যাচ্ছি, এমনভাবে চেষ্টা করব আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ইনশাল্লাহ, যাতে সবার জন্য একটা ভালো একটা কিছু উপস্থাপন করতে পারি, যাতে সবাই উপকৃত হয়, আমার ছাত্রছাত্রী সবাই। তো এই জন্য আল্লাহ তাআলার যেমন প্রশংসা জ্ঞাপন করছি প্রথমে আলহামদুলিল্লাহ, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে দরুদ ও সালাম নিবেদন করছি, আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলা। আর আজকে যে বিষয়টা আমরা আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে অর্থনীতি প্রথম পত্রের 8ম অধ্যায়ের রিকার্ডোর খাজনা তত্ত্ব নিয়ে আলোচনা করব। এই বিষয়টা খুব একটা বিষয় একেবারে জটিল নয়, কিন্তু অর্থনীতি বিষয়টা আসলে আমাদেরকে চিত্র এবং একটা বিষয় বা একটা তত্ত্ব, সেটা মুখের ভাষায় প্রকাশ করলাম এরকম শুধু না। শুধু অর্থনীতি বিষয়টা হচ্ছে যেটা কথায় বললাম বা যেটা মুখে বললাম, সেটা আবার গাণিতিকভাবে উপস্থাপন হয়, আর সেটা আবার জ্যামিতিকভাবে উপস্থাপন করতে হয়। তো এটা আমরা যে বিষয়টা আজকে এই ব্যাখ্যা করতে যাচ্ছি, সেটা হচ্ছে রিকার্ডোর খাজনা তত্ত্ব। যে এই তত্ত্বটা আমরা জ্যামিতিকভাবে আমরা উপস্থাপন করব বা আমরা শিখব আর কি। প্রথমেই এই ধরে নেওয়া যায় আসলে এই খাজনা, এই ভারত উপমহাদেশের মানুষ আসলে খাজনায় তারা অভ্যস্ত ছিল না, তারা খাজনা দিত না, জমি থেকে খাজনা দিত। কিন্তু ব্রিটিশরা যখন এই ভারত উপমহাদেশ দখল করে, তখন তারা চিন্তা করলো যে আসলে যে পাঠ্য বিষয়ে যদি মানুষকে এই ধারণাটা দেওয়া যায় যে অর্থাৎ খাজনা তারা দিবে, তাহলে তাদের মন মগজে একটা বিষয় ঢুকে যাবে। তখন তারা চিন্তা করবে যে আসলেই খাজনা দিতে হয়, যখন ছোটো থেকে এই বিষয়টা শিখবে। সেই ধারাবাহিক সেই চিন্তাধারায় ব্রিটিশ অর্থনীতিবিদ রিকার্ডো একটা তত্ত্ব উপস্থাপন করলেন, সেটা আমরা আজও অধ্যয়ন করতেছি। আর সেটা বিশাল একটা বাস্তবতা অবশ্য এখন আর নয়, আধুনিক খাজনা তত্ত্ব আসছে। সেটা আমরা এই আগামী ক্লাসে হয়তো বা আলোচনা করব। এখন রিকার্ডোর খাজনা তত্ত্বটা আলোচনা করতে পারি। আসলে খাজনাটা কি, এটা আগে জানা দরকার। খাজনা হচ্ছে, সংজ্ঞাটা এরকম যে খাজনা হচ্ছে জমির উৎপাদিত ফসলের সেই অংশ যা জমির মৌলিক এবং অবিনশ্বর শক্তি ব্যবহারের জন্য জমির প্রতিনিধিকে দেওয়া হয়। জমির প্রতিনিধিকে দেওয়া হয়। খাজনা হচ্ছে জমির উৎপাদিত ফসলের সেই অংশ যা জমির আদি অবিনশ্বর শক্তি ব্যবহারের জন্য জমির প্রতিনিধিকে দেওয়া হয়।
অর্থাৎ জমির এমন শক্তি আছে, আল্লাহ প্রদত্ত যে শক্তিটা আসলে অবিনশ্বর। অর্থাৎ 1 বছর, 1 মাস, 1 বছর এরকম ব্যবহার করলে জমির শক্তিটা মানে ধ্বংস হয়ে যায়, এরকম না। আল্লাহ তাআলা দিয়ে দিয়েছে জমির এটা অবিনশ্বর শক্তি। অর্থাৎ জমিতে আমরা যতই শ্রম দিব আর প্রযুক্তি ইউজ করব, ততই ফসল কী হবে, বৃদ্ধি পাবে। এটা অবশ্য যে এটা আমরা আলোচনা করব, যেটা ক্রমবর্ধমান হারে নয়, ক্রমহ্রাসমান হারে বৃদ্ধি পায়, যেটা আমরা আলোচনা করব এখানে। তো জমির এই খাজনাটা কি আমরা জানলাম, যে খাজনা হচ্ছে জমির উৎপাদিত ফসলের সেই অংশ যা জমির আদি ও অবিনশ্বর শক্তি ব্যবহারের জন্য জমির প্রতিনিধিকে দেওয়া হয়। এখন আমরা আলোচনা করতে পারি খাজনা কেন দেওয়া হয় বা খাজনার উৎপত্তির কারণ, এটা আলোচনা করতে পারি। তারপর আমরা রিকার্ডুর তত্ত্বটা বিস্তারিত আলোচনা করব। যে খাজনা আসলে দেওয়া হয় চাহিদা এবং যোগানের তারতম্যের কারণে। এক নম্বর কারণ হচ্ছে জমির চাহিদার তুলনায় যোগান অত্যন্ত সীমাবদ্ধ। অর্থাৎ আমরা ইচ্ছা করলেই এই বাংলাদেশের আয়তন আর বৃদ্ধি করতে পারবো না। হয়তো অন্য কোনো রাষ্ট্র আক্রমণ করে অন্য কোনো রাষ্ট্র দখল করলে সেটা ভিন্ন কথা, তা না হলে আমাদের জমির আয়তন বৃদ্ধি করা সম্ভব নয়। অর্থাৎ জমির যোগান বৃদ্ধি করা সম্ভব নয়, জমির চাহিদা বৃদ্ধি পায়। এখন জমির চাহিদা বৃদ্ধি পাওয়ার জন্য মানুষের জনসংখ্যা বৃদ্ধি পায়, তাদের চাহিদা বৃদ্ধি পায়, ব্যবসা বাণিজ্য, রাস্তাঘাট, সরকারি সুযোগ সুবিধা, বিভিন্ন কারণে জমির চাহিদা কী হয়, আস্তে আস্তে বৃদ্ধি পায়। যে জমির যোগান বৃদ্ধি পায় না, সেজন্য জমির থেকে কি হয়, খাজনার উদ্ভব হয়। 1 নম্বর কারণ। 2 নম্বর হচ্ছে জমির উর্বরতার পার্থক্য। অর্থাৎ সব জমির উর্বরতা শক্তি সমান নয়। যেমন যে জমিটা নিচু লেভেলে, যেখানে পানি সেচ করতে হয় না, সেখানে ফসল রোয়া লাগাইলেই ফসল হয়, এরকম যে জমি আছে সেটা উৎকৃষ্ট জমি, সেই সব জমির খাজনা হবে বেশি। আবার দেখা যাচ্ছে যে জমিটা অত্যন্ত ব্যবসা উপযোগী, অর্থাৎ যেখানে বিভিন্ন ধরনের এই শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলা যায় বিশাল রাস্তার সাইডে, সেই জমিটার থেকে আয় আসে বেশি, সেজন্য সেটার খাজনা বেশি হবে। এরকম যে জমি বেশি উর্বর, আবার যে জমি অনুর্বর, অর্থাৎ ফসল উৎপাদন করা ব্যয় সাপেক্ষ, সেখানে খাজনাটা কম হবে। আবার যে জমি উর্বরতা শক্তি অনেক বেশি, সেই জমির খাজনাটা বেশি হবে। যে জমির উর্বরতার পার্থক্যের কারণে কি হয়, খাজনার উদ্ভব হয়। আমরা আরেকটা বিষয় দেখতে পারি, খাজনার কেন উদ্ভব হয়। আরেকটা হচ্ছে অবস্থানগত পার্থক্য। অবস্থান, যেমন যে জমিটা একেবারে প্রত্যন্ত অঞ্চলে, বিলের ধারে বা গভীর পানির নিচে অনেক পানি উঠে, যেখানে বন্যা কবলিত হয়, সেই জমির চাহিদা কম হবে। আবার যেখানে অনেক শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠছে, শিল্পের স্থানীয়করণ হয়েছে, সেই জমিটার দাম হবে অনেক বেশি। আর জমির দাম যখন অনেক বেশি, তখন তার চাহিদা হবে বেশি। যেমন আমরা উদাহরণস্বরূপ বলতে পারি যে যারা গাউসিয়াতে যে জমিটা বিশাল হাইওয়ের সাইডে, সেই জমিটার যে চাহিদা প্রত্যন্ত অঞ্চলে বিলের মাঝে বা যে জমিটা, সেই জমিটার চাহিদা কিন্তু সমান হবে না। তাহলে দেখা যাচ্ছে
যে অবস্থানগত কারণে যে জমিটা রাস্তার বিশাল হাইওয়ের পাশে অবস্থিত এবং যে জমিটা বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলা সম্ভব, শপিং কমপ্লেক্স গড়ে তোলা সম্ভব, হ্যাঁ, সেই এই অবস্থানগত পার্থক্যের কারণে কী হয়, খাজনার উদ্ভব হয়। আবার চতুর্থ আরেকটা বিষয়, সেটা হচ্ছে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি। এর জন্য খাজনার উদ্ভব হয়। ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধিটা আসলে কি? জমিটা হচ্ছে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধির অধীন। ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি হচ্ছে অর্থাৎ একটি নির্দিষ্ট পরিমাণ জমিতে অধিক পরিমাণ শ্রম এবং মূলধন নিয়োগ করলে উৎপাদন সাধারণত উপাদান যে হারে নিয়োগ করা হয়েছে উৎপাদন কিন্তু সে হারে বাড়বে না, উৎপাদন বাড়বে ক্রমহ্রাসমান হারে। অর্থাৎ মোট উৎপাদন বাড়লে প্রান্তিক উৎপাদন কী হবে, কমতে থাকবে। এই বিধিটা আমরা অন্য অধ্যায়ে আলোচনা করেছি। ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি, উপযোগী বিধি। এই বিধির জন্য কী হয়, এই জমিতে খাজনার উদ্ভব হয়। কারণ জমিতে অধিক হারে শ্রম ও মূলধন নিয়োগ করলে অধিক হারে উৎপাদন, ক্রমবর্ধমান হারে উৎপাদন বৃদ্ধি পায় না। আর যদি বৃদ্ধি পায়, ক্রমবর্ধমান হারে বৃদ্ধি পাইতো, তাহলে এমন হইতো যে এক খণ্ড জমি দিয়েই সারা পৃথিবীর সমস্ত মানুষের অভাব পূরণ করা সম্ভব। কিন্তু না, যে এক খণ্ড জমিতে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধির অধীন হয়, এক খণ্ড জমিতে অধিক পরিমাণ শ্রম মূলধন নিয়োগ করলে অধিক পরিমাণে উৎপাদন হচ্ছে না, বিদায় কি ক্রমহ্রাসমান হারে উৎপাদন বৃদ্ধি পাচ্ছে। আর সেজন্য কি হয়, খাজনার উদ্ভব হয়। এগুলো হলো খাজনার উদ্ভবের কারণ। অর্থাৎ খাজনা কেন দেওয়া হয়? এক নম্বর আলোচনা করলাম যে জমির চাহিদা এবং যোগানের তারতম্য, অর্থাৎ জমির যোগান সীমাবদ্ধ, চাহিদা ব্যাপক, এটা এক নম্বর কারণ, যে এর কারণে খাজনার উদ্ভব হয়। দুই নম্বর হচ্ছে যে জমির উর্বরতার পার্থক্য, অর্থাৎ সব জমির উর্বরতা সমান নয়, সেজন্য কী হয়, খাজনার উদ্ভব হয়। তিন নম্বর হচ্ছে অবস্থানগত পার্থক্য, অবস্থানগত পার্থক্যের কারণেও কী হয়, খাজনার উদ্ভব হয়। চার নম্বর হচ্ছে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি, অর্থাৎ ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধির কৃষিক্ষেত্রে, শিল্পক্ষেত্রে, আর মৎস্য ক্ষেত্রে, খনিজ সম্পদের ক্ষেত্রে প্রযোজ্য হয়। কী হয়, খাজনার উদ্ভব হয়। এখন আমরা রিকার্ডোর খাজনা তত্ত্ব নিয়ে আলোচনা করব। এই তত্ত্বটা আমরা আলোচনা করব জ্যামিতিকভাবে। যে রিকার্ডো বলছে যে জমির আদি অবিনশ্বর শক্তি ব্যবহারের জন্য, জমির আদি ও অবিনশ্বর শক্তি ব্যবহারের জন্য জমির প্রতিনিধিকে যা দেওয়া হয় তাই হচ্ছে খাজনা। এখন এই খাজনা তত্ত্বটা ব্যাখ্যা করতে রিকার্ডো চিত্রের মাধ্যমে ব্যাখ্যা উপস্থাপন করেছে। যে চিত্রটা এরকমভাবে ব্যাখ্যা করছে যে রিকার্ডো যখন তার তত্ত্বটা ব্যাখ্যা করে তখন কিন্তু সারা পৃথিবীতে এরকম বিশাল শিল্পের যে প্রভাব বা শিল্পোন্নত রাষ্ট্র এরকম ছিল না। সব দেশের অর্থনীতি মূলত ছিল কৃষি নির্ভর। সেজন্য এই কৃষির দৃষ্টান্ত দিয়ে তিনি বিষয়টা উপস্থাপন করেছেন যে জমিকে তিনি 3 শ্রেণীতে ভাগ করেছেন। প্রথম শ্রেণীর জমি, দ্বিতীয় শ্রেণীর জমি এবং তৃতীয় শ্রেণীর জমি। রিকার্ডো এভাবে ব্যাখ্যা উপস্থাপন করেছে
যে জমিকে 3 শ্রেণীতে ভাগ করছে। প্রথম শ্রেণীর জমি, দ্বিতীয় শ্রেণীর জমি এবং তৃতীয় শ্রেণীর জমি। প্রথম শ্রেণীর জমির আয় এবং উৎপাদন ব্যয় সমান নয়। প্রথম শ্রেণীর জমির আয় যত, তার চেয়ে তার উৎপাদন ব্যয় কম। বিদায় যে উদ্ধৃত থাকে, রিকার্ডো বলতেছে এটাই হলো প্রথম শ্রেণীর জমির খাজনা। অর্থাৎ রিকার্ডো বলতেছে যে জমির প্রথম শ্রেণীর জমিতে যে পরিমাণ ফসল উৎপাদন করতে যে পরিমাণ ব্যয় হয়, তার চেয়ে আয় হয় বেশি। অর্থাৎ যে উদ্বৃত্ত থাকে সেটা হচ্ছে প্রথম শ্রেণীর জমির খাজনা। রিকার্ডো বলতেছে যে দ্বিতীয় শ্রেণীর জমি যে আছে, দ্বিতীয় শ্রেণীর জমির আবাদ করলে দ্বিতীয় শ্রেণীর জমির যে আয় হয়, এর ব্যয় দ্বিতীয় শ্রেণীর জমি থেকেও আয় থাকে, ব্যয়ের চেয়ে আয় বেশি থাকে। সেজন্য দ্বিতীয় শ্রেণীর জমির খাজনা আছে বা খাজনা দিয়ে আয় থেকে যে ব্যয় বাদ দিলে যা অবশিষ্ট থাকবে দ্বিতীয় শ্রেণীর জমি, সেটা হবে দ্বিতীয় শ্রেণীর জমির খাজনা। আবার রিকার্ডো বলতেছে তৃতীয় শ্রেণীর জমি হচ্ছে প্রান্তিক জমি। অর্থাৎ তৃতীয় শ্রেণীর জমির যা আয় হয় তৃতীয় শ্রেণীর জমি থেকে, তার ব্যয়ও সমান। অর্থাৎ তৃতীয় শ্রেণীর জমির আয় এবং ব্যয় সমান। তৃতীয় শ্রেণীর জমির কোনো খাজনা নেই। অর্থাৎ তৃতীয় শ্রেণীর জমি হচ্ছে প্রান্তিক জমি। এখান থেকে আমরা একটা প্রশ্নের উত্তর পেয়ে যাই যে প্রান্তিক জমি আসলে এক কথায় যে জমির আয় এবং ব্যয়, যে জমির উৎপাদন করতে আয় এবং ব্যয় সমান, সেই জমি হচ্ছে প্রান্তিক জমি। আর প্রান্তিক কৃষক এরকম যে কৃষকের যা আয় করে তাই ব্যয় হয়ে যায়, অর্থাৎ কোনো অবশিষ্ট কোনো কিছু উদ্ধৃত থাকে না, সেটা হচ্ছে সেই ব্যক্তি হচ্ছে প্রান্তিক কৃষক। আর প্রান্তিক জমির সাথে প্রান্তিক কৃষকের অনেক মিল আছে। আমরা এবার এই বিষয়টা চিত্রে দেখতে পারি।
চিত্রে এবার চিত্রের ব্যাখ্যাটা লক্ষ্য করা যাক। চিত্রে ওএ হচ্ছে প্রথম শ্রেণীর জমি আর এবি হচ্ছে চিত্রে ওএ হচ্ছে প্রথম শ্রেণীর জমি আর এবি হচ্ছে দ্বিতীয় শ্রেণীর জমি এবং বিসি হচ্ছে তৃতীয় শ্রেণীর জমি। এখন বুঝতে হবে বিষয়টা যে প্রত্যেক শ্রেণীর জমির উৎপাদন ব্যয় সমান, অর্থাৎ 0 থেকে 20, অর্থাৎ আমরা বলতে পারি 20 টাকা বা 20,000 টাকা বা 20 লক্ষ টাকা যাই বলে। তাহলে প্রথম শ্রেণীর জমির উৎপাদন ব্যয় হচ্ছে 20,000 টাকা বা ওএ হচ্ছে প্রথম শ্রেণীর জমি আর এবি হচ্ছে দ্বিতীয় শ্রেণীর জমি আর বিসি হচ্ছে তৃতীয় শ্রেণীর জমি। এবার আমরা লম্ব অক্ষে হচ্ছে খাজনা 0 থেকে 20, তারপরে 40, 60। এবার আমরা বের করতে পারি প্রথম শ্রেণীর জমির খাজনা। এই শ্রেণীর জমির আয় হচ্ছে 60 আর ব্যয় হচ্ছে প্রত্যেক শ্রেণীর জমির উৎপাদন ব্যয় সমান, অর্থাৎ 20, 20। এখন প্রথম শ্রেণীর জমির আয় হচ্ছে 40, বলতে আমরা বলতে পারি 40,000 টাকা। আবার এবার দেখি দ্বিতীয় শ্রেণীর জমির খাজনা হচ্ছে তৃতীয় শ্রেণীর জমি এবি সংশ্লিষ্ট আয় হচ্ছে 40 বা 40,000 টাকা এবং দ্বিতীয় শ্রেণীর জমির ব্যয়ও সমান। প্রত্যেক শ্রেণীর জমির উৎপাদন ব্যয় সমান। রিকার্ডও একটা ধরে নিছে যে প্রত্যেক শ্রেণীর জমির উৎপাদন ব্যয় সমান, অর্থাৎ প্রথম শ্রেণীর জমি, দ্বিতীয় শ্রেণীর জমি, তৃতীয় শ্রেণীর জমির উৎপাদন ব্যয় সমান, কিন্তু আয় ভিন্ন। এখন তাহলে দ্বিতীয় শ্রেণীর জমি থেকে আয় হয় 20,000 টাকা। এবার লক্ষ্য করতে পারি তৃতীয় শ্রেণীর জমির খাজনা হচ্ছে, অর্থাৎ তৃতীয় শ্রেণীর জমির আয় হচ্ছে 20,000 টাকা আর ব্যয় হচ্ছে 20,000 টাকা, অর্থাৎ আয় ব্যয় সমান। তৃতীয় শ্রেণীর জমির কোনো আয় নেই। এটা ভালো করে বোঝার জন্য আমি এখন ব্যাখ্যাটা আরও সুন্দরভাবে উপস্থাপন করছি, তোমরা সুন্দরভাবে বোঝার জন্য চেষ্টা করো। যে আমরা একটা জ্যামিতিকভাবে মানে রিকার্ডোর খাজনা তথ্যটা উপস্থাপন করেছি এখানে। যে দেখা যাচ্ছে রিকার্ডো বলেছে জমির
এই তিনটা শ্রেণীতে, রিকার্ডো জমিকে 3 শ্রেণীতে ভাগ করেছে, অর্থাৎ প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী এবং তৃতীয় শ্রেণী। ওএ হচ্ছে জমির প্রথম শ্রেণী এবং বিসি হচ্ছে জমির, ওএ হচ্ছে জমির প্রথম শ্রেণী, এবি হচ্ছে দ্বিতীয় শ্রেণী এবং বিসি হচ্ছে তৃতীয় শ্রেণী। আর রিকার্ডো বলেছে যে প্রত্যেক শ্রেণীর জমির উৎপাদন ব্যয় সমান কিন্তু আয় ভিন্ন, অর্থাৎ প্রথম শ্রেণীর জমির ওএ, এই প্রথম শ্রেণীর জমির আয় হচ্ছে অর্থাৎ 60,000 টাকা, আয় কত? 60,000 টাকা। আর প্রথম শ্রেণীর জমির ব্যয় হচ্ছে 20,000 টাকা, অর্থাৎ প্রথম শ্রেণীর জমির খাজনা হচ্ছে এখানে 40,000 টাকা। অর্থাৎ আবার দেখা যাচ্ছে যে এবার দ্বিতীয় শ্রেণী, এবার দেখি বিষয়টা, দ্বিতীয় শ্রেণীর জমি এ বি হচ্ছে দ্বিতীয় শ্রেণীর জমি। এই দ্বিতীয় শ্রেণীর জমির আয় হচ্ছে 40,000 টাকা। দ্বিতীয় শ্রেণীর জমির আয় হচ্ছে 40,000 টাকা। ব্যয় যেহেতু প্রত্যেক জমির সমান, সেটা হলো 20,000 টাকা। তাহলে দ্বিতীয় শ্রেণীর জমির আয় হচ্ছে 40,000 মাইনাস 20,000 ইকুয়াল টু 20,000 টাকা। তাহলে দ্বিতীয় শ্রেণীর জমির খাজনা আছে, দ্বিতীয় শ্রেণীর জমির যতটুকু উদ্ধৃত থাকছে ততটুকু দ্বিতীয় শ্রেণীর জমির খাজনা। অর্থাৎ প্রথম শ্রেণীর জমির যা আয় হচ্ছে, ব্যয় বাদ দিলে যা অবশিষ্ট থাকবে সেটা সম্পূর্ণটাই সরকারকে, অর্থাৎ সরকারকে খাজনা হিসেবে দিয়ে দিতে হবে। এক্ষেত্রে তার মানে অবস্থা কি সেটা দেখার বিষয় না। ব্রিটিশরা যখন শাসন করছে ভারতীয় উপমহাদেশ, তখন তাদের নীতি ছিল এরকম যে আয় থেকে যত ব্যয় হইলে, এখন প্রাকৃতিক দুর্যোগ দেখা দিচ্ছে, কৃষক ফসল উঠাইতে পারেনি, বা কৃষকের বিশাল লস হয়েছে, বা ঘূর্ণিঝড় হয়েছে, জলোচ্ছ্বাস হয়েছে, জমি ফসল ভালোভাবে উৎপাদন করতে পারেনি, কিন্তু সেটা ব্রিটিশ সরকার দেখবে না। তাদেরকে কি করতে হবে? অর্থাৎ আয় থেকে যে অবশিষ্ট থাকবে, প্রথম শ্রেণীর জমি তারা চাষ করেছে, তাদেরকে একটা নির্দিষ্ট আয় ধরা হয়, সেইটা দিতেই হবে। অর্থাৎ আমরা ধরে নিচ্ছি এখানে 40,000 টাকা, এই আয় তাকে। আর দ্বিতীয় শ্রেণীর জমি যারা আবাদ করেছে, সকল জমির মালিক ব্রিটিশরা যখন দখল করছে আল্লাহ তাআলা না, তখন তারা বলছে যে সকল জমির মালিক যাদেরকে এই ক্ষমতা যাদের হাতে, তাদের যারা অর্থাৎ জমিদাররা, ব্রিটিশরা এই জমি থেকে দ্বিতীয় শ্রেণীর জমি যা আয় হবে সমস্ত অর্থ দিতে হবে জমিদারের হাতে, আর না দিলে তা ব্রিটিশের হাতে, না দিলে তাদের কঠিন শাস্তি। এবং তৃতীয় শ্রেণীর জমি যারা আবাদ করবে, এই জমির অর্থাৎ অনুর্বর, বিশাল উর্বর না, বা একবারে উঁচুতে অবস্থিত, যেখানে ফসল খুব একটা হয় না। আর তখন জমির বিকল্প কিছু ছিল না, তেমন বিকল্প কিছু ছিল না। এখন যেমন অনেক বিকল্প আছে, অনেক বিকল্প কিছু উৎপাদন করা সম্ভব, কিন্তু না, তখন তো এত বিকল্প ছিল না, শুধু ধান, গম, রবি শস্য বিভিন্ন উৎপাদন। তাহলে তৃতীয় শ্রেণীর জমি ছিল অনুর্বর, এই জমির আয় এবং ব্যয় সমান। তাহলে তৃতীয় শ্রেণীর জমি হচ্ছে প্রান্তিক জমি। আর এই তৃতীয় শ্রেণীর জমি যে কৃষকরা চাষ করে, সেটা হচ্ছে তারা কি হচ্ছে? তারা হচ্ছে প্রান্তিক কৃষক। তাহলে এই বিষয়টা যে আমাদেরকে যেটা আমরা মানে বুঝলাম, এই বিষয়টা ভালোভাবে শিখতে হবে, মুখস্থ করতে হবে। তোমরা ক্লাসে বা বাসায় এই বিষয়টা ভালোভাবে অধ্যয়ন করবে। অধ্যয়ন করলে এই বিষয়টা আশা করি বুঝে যাবে যে খুব একটা জটিল না, কিন্তু গাণিতিকভাবে বিষয়টা উপস্থাপন করলে, এখানে যদি আমরা বিষয়টা বুঝতাম এ বি সি ডি ই এফ, তাহলে হয়তো বা তোমাদের কাছে অনেক জটিল মনে হইতো। কিন্তু যেহেতু মানে একবার সরাসরি সম্মুখে না, আর যেহেতু প্রশ্ন করতে পারতেছ না এখন, সেজন্য আমি আশা করি যে তোমরা বাসায় বিষয়টা ভালোভাবে, গাণিতিকভাবে যেহেতু উপস্থাপন করা হয়েছে, বাসায় বিষয়টা ভালোভাবে স্টাডি করলে পেয়ে যাবে, মানে তোমরা আত্মস্থ করতে পারবে। এখানে লক্ষ্য করো, তাহলে আমরা এই কী বিষয়গুলা, যে বিষয়গুলো জানলাম, এই বিষয়গুলো ভালোভাবে আমরা এই স্টাডি করব, স্টাডি করে আর বিষয়টা এই আত্মস্থ করে নিব, যাতে নেক্সট এক্সামিনেশনে আমরা ভালো করতে পারি। বা এই অধ্যায় থেকে আমরা আরও অনেক কিছু আলোচনা করব, যেমন আধুনিক খাজনা তত্ত্ব আমরা আলোচনা করব, শিখবো। এখানে অনুপার্জিত আয় কি, এগুলো শিখবো। হ্যাঁ, নিম খাজনা কি, অনেক কিছু শিখবো। কিন্তু আজকে যে বিষয়টা আমরা দেখলাম বা শিখলাম, সেটা স্টাডি করে শিখে ফেলবে। যে আজকে শিখলাম আমরা খাজনা কাকে বলে, খাজনা কেন দেওয়া হয়, খাজনা উদ্ভবের কারণ, আর রিকার্ডোর খাজনা তত্ত্বটার পুরো ব্যাখ্যা। এখন আমরা
আর একটু আলোচনা করতে পারি যে এই খাজনা তত্ত্ব একটা আমরা একটা সূচি তৈরি করতে পারি আমরা, বা সূচিতেও বিষয়টা উপস্থাপন করা যায়। খাজনা ও সূচিতেও বিষয়টা লক্ষ্য করো, সবাই লক্ষ্য করো বিষয়টা যে যে আমরা চিত্রে যে বিষয়টা উপস্থাপন করেছি, এখন সৃজনশীল প্রশ্ন এরকম আসতে পারে যে উদ্দীপকে সূচিটা যেরকম দিতে পারে সেরকম আবার সূচিটা যেরকম দিতে পারে সেরকম আবার চিত্রটাও দিতে পারে। সূচিটা আর চিত্রটার ব্যাখ্যা একই পর্যায়ে, একটু বুঝতে হবে ভালোভাবে যে প্রথম শ্রেণীর জমিটার শ্রেণী হচ্ছে প্রথম শ্রেণীর জমি, প্রথম শ্রেণী ও এ, আর দ্বিতীয় শ্রেণীর জমি এ বি, এবং তৃতীয় শ্রেণীর জমি হচ্ছে বিসি। প্রথম শ্রেণীর জমির আয় হচ্ছে 60, আমরা 1000 টাকা লিখতে পারি। টাকা। দ্বিতীয় শ্রেণীর
জমির আয় হচ্ছে 40,000 টাকা এবং তৃতীয় শ্রেণীর জমির আয় হচ্ছে 20,000 টাকা। প্রথম শ্রেণীর জমির ব্যয় হচ্ছে 20,000 টাকা, তাহলে প্রথম শ্রেণীর জমি থেকে উদ্ধৃত থাকতেছে 40,000 টাকা। আর দ্বিতীয় শ্রেণীর জমির আয় হচ্ছে 40,000 টাকা, এখানে ব্যয় হচ্ছে 20,000 টাকা, তাহলে উদ্ধৃত থাকতেছে 20,000 টাকা। আর তৃতীয় শ্রেণীর জমি অর্থাৎ বিসি এর আয় হচ্ছে 20,000 টাকা এবং ব্যয় হচ্ছে 20,000 টাকা, আর এখানে কোনো উদ্ধৃত থাকছে না। তাহলে এই বিষয়টা চিত্রে বিষয়টা ভালোভাবে উপস্থাপন করো। আর সূচিতে প্রথম শ্রেণীর জমির আয় প্রথম শ্রেণীর জমির আয় হচ্ছে অর্থাৎ 60,000 টাকা এবং ব্যয় হচ্ছে 20,000 টাকা। প্রথম শ্রেণীর জমির যেহেতু উদ্ধৃত থাকছে 40,000 টাকা, তাহলে প্রথম শ্রেণীর জমির খাজনা হচ্ছে 40,000 টাকা। আর দ্বিতীয় শ্রেণীর জমির আয় হচ্ছে 40,000 টাকা এবং ব্যয় হচ্ছে 20,000 টাকা, আর দ্বিতীয় শ্রেণীর জমির উদ্ধৃত থাকতেছে 20,000 টাকা। আর দ্বিতীয় শ্রেণীর জমির এই উদ্ধৃতই হচ্ছে দ্বিতীয় শ্রেণীর জমির খাজনা 20,000 টাকা। আর তৃতীয় শ্রেণীর জমি হচ্ছে বিসি, এই তৃতীয় শ্রেণীর জমির আয়ও 20,000 টাকা আর এই ফসল উৎপাদন করতে ব্যয় হয়েছে 20,000 টাকা। সুতরাং তৃতীয় শ্রেণীর জমির কোনো উদ্ধৃত আয় নেই। সুতরাং তৃতীয় শ্রেণীর জমি হচ্ছে প্রান্তিক জমি। ক্লিয়ার? আশা করি আমি বিষয়টা তোমাদের কাছে উপস্থাপন করতে পেরেছি। এখন তোমরা এখান থেকে বুঝে নেবে। সূচিটাও আসতে পারে এই উদ্দীপক হিসাবে, সূচিটাও থাকতে পারে, আবার এই চিত্রটা থাকতে পারে। চিত্রটা ঘেপ থাকবে, হয়তো বা এগুলো দেওয়া নেই। আবার এই সূচিরও কিছু গ্যাপ থাকতে পারে, যেটা তোমাদেরকে পূরণ করতে হবে। ঠিক আছে? আশা করি সবাই বিষয়টা ভালোভাবে বুঝতে পেরেছো। আর যদি ভালোভাবে স্টাডি করো তাহলে আশা করি ইনশাল্লাহ তোমরা উপকৃত হবে এখান থেকে। এই ক্লাসটা ভালোভাবে যদি স্টাডি করো তাহলে ভালোভাবে বুঝতে পারবে। আরেকটা বিষয় আসলে আলোচনা করতে হয়, যেহেতু সারা বিশ্ব প্রেক্ষাপট যে অবস্থা, তোমরা নিজেকে ভালোভাবে সাজিয়ে নাও। এখন যে সারা বিশ্ব প্রেক্ষাপটে তোমাকে প্রযুক্তির কাছে আসতে হবে, যে প্রযুক্তি ব্যবহার করে তোমাকে আগাইতে হবে। এখন এই অবস্থায় ঘরে বসে থাকলে হবে না, আর সময়ের বা তোমার যে সুযোগ সুবিধা আছে এগুলো অপচয় করলে তুমি নষ্ট হয়ে যাবে, তোমার জীবনটা ধ্বংস হয়ে যাবে। এখন ইন্টারনেটের যেরকম মানে প্রযুক্তির যে ভালো ব্যবহার আছে, সেরকম কি খারাপ ব্যবহার আছে। এখন যদি তুমি ইন্টারনেটটা খারাপভাবে নাও বা ইন্টারনেট থেকে ভালো কিছু শেখার ইচ্ছা না করো, তাহলে কি হবে, তোমার জন্য সেটা অভিশাপ হয়ে দাঁড়াবে। আর যদি তুমি ইচ্ছা করো যে বা চাও যে এটা ভালো করবে, তাহলে এটা তোমার জন্য কি হবে, মঙ্গলময় হবে। তাহলে মঙ্গলময় হবে। আমি আশা করি তোমরা এই প্রযুক্তির মাধ্যমে ভালো জিনিসগুলো জানার ইচ্ছা করবে এবং সেই বিষয়গুলো যেগুলো তোমার জন্য ভালো। এখন তো বাবা মা সব কিছুই তোমাদেরকে দেখবে না। এখন তোমার একটা যেহেতু ইন্টারমিডিয়েট পাস করেছো বা ইন্টারমিডিয়েট স্টাডি করো বা পাস করবে হয়তো ভবিষ্যতে, তাহলে তোমাকে একটু স্বাধীনতা দিয়ে দিছে পিতামাতা। এই স্বাধীনতাটুকু অর্থ যদি তোমার ধ্বংস ডেকে আনে, তাহলে কিন্তু এটা তোমার জন্য শেষ পরিণতি। আর এখনই এমন একটা সময় যে এখানে যদি ভালো করো, তাহলে তুমি নেক্সট ইউনিভার্সিটি ভর্তি হবে। ভালো ইউনিভার্সিটি সারা পৃথিবীতে যে কোনো প্রযুক্তির মাধ্যমে তুমি ইন্টারনেট ব্যবহার করে পৃথিবীর যে কোনো ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারো, যদি এখানে ভালো রেজাল্ট হয়। আর যদি এখানে রেজাল্টটা খারাপ হয়ে যায় তাহলে তুমি কোথাও বা লেখাপড়া উচ্চ শিক্ষা অর্জন করার পথটা তোমার বন্ধ হয়ে যাবে। আর একটা কথা বলি, যে তুমি যদি আল্লাহর ভয় রাখো, অর্থাৎ তোমার তাকওয়া থাকে, আল্লাহ ভীতি থাকে, সৎ পবিত্র চরিত্রবান থাকো, রাসূলের জীবনে দর্শ থাকে, তাহলে তুমি অবশ্যই কী করবে, নিজেকে ওইভাবে গড়ে তুলবে এই
আল্লাহর বিধান এবং রাসূলের জীবন আদর্শ মতো নিজেকে গড়ে তুলবে, তাহলে তুমি হয়তো ইনশাআল্লাহ আশা করি যে বিপদগামী হবে না। আর বিপদগামী না হলে তাহলে তুমি এই প্রযুক্তি ব্যবহার করে ভালো কিছু অর্জন করে, খারাপ বর্জন করে ভালো কিছু অর্জন করে নিজেকে সুন্দরভাবে উপস্থাপন করতে পারবে বা নিজেকে সুন্দরভাবে গড়ে তুলতে পারবে। আর সেটা হবে তোমার জন্য মঙ্গলজনক। দুনিয়াটা মানে তোমার জন্য যেরকম মঙ্গলজনক হবে, পরকালও কী হবে, মঙ্গলজনক হবে। তাহলে তোমরা এই বিদ্যাটা, যে বিদ্যাটা আমরা অর্জন করতেছি, এই বিদ্যাটা তোমরা যদি অবহেলায় নষ্ট করে দাও বা এটা অর্জন করলা না বা সিম্পল একটা পাস করলা, এই পাশের কিন্তু কাজ হবে না। অর্থাৎ তুমি ভালো কিছু এখান থেকে আশা করতে পারো না। অর্থাৎ সুন্দর কিছু করবে, ভবিষ্যৎ সুন্দর হবে সারা পৃথিবী। তুমি কিন্তু আসলে আমার ছাত্রছাত্রীদের বা সবাইকে, আমার ছাত্রছাত্রী যারা দেখবে তাদেরকে বলি যে তুমি কিন্তু এখন তোমার উপলব্ধি করতে হবে, তুমি কিন্তু আসলে এই বাংলাদেশের একজন শুধু নাগরিক না, বা তোমার পিতামাতার শুধু যে একজন সাধারণ সন্তান এরকম না, সারা পৃথিবীর একজন নাগরিক। সারা পৃথিবীর প্রতি তোমার একটা দায়িত্ব কর্তব্যবোধ আছে। আর সেই দায়িত্ব কর্তব্যবোধ যদি তুমি উপলব্ধি করো, তাহলে তুমি এই বিদ্যা অর্জন করে অনেক কিছু সারা পৃথিবীবাসীর জন্য মঙ্গলজনক কিছু করতে পারবে। আর যদি তুমি এই ভুলে যাও তোমার কর্তব্য, করণীয় বা সৎ পথ, আল্লাহ তাআলার বিধান ভুলে যাও, রাসূলের জীবন আদর্শ ভুলে যাও, তাহলে তুমি কী হবে, বিপদগামী হয়ে যাবে। আর বিপদগামী হলে তুমি নিজের জন্য যেরকম কিছু করতে পারবে না, এরকম বিশ্ববাসী, সারা পৃথিবীর মানুষের জন্য কল্যাণকর কিছু করতে পারবে না। তাই আমি আশা করি যে আমার ছাত্রছাত্রীরা সবাই ইনশাল্লাহ আশা করি তোমরা কি করবে, যে আমি যা দিচ্ছি এমন কিছু না, বিশাল কিছু না, তো আমার সাধ্যের মধ্যে যা তো চেষ্টা করি সেটা দেওয়ার চেষ্টা করতেছি। তোমরা এই অর্জন করে আর কোরআনের আদর্শ, রাসূলের জীবন আদর্শ স্টাডি করে তোমরা সামনে এগিয়ে যাবে। তাহলে এই বিদ্যা তোমার কাজে লাগবে, বুঝতে পারবে, তুমি উপলব্ধি করতে পারবে যে এই বিদ্যা তুমি অর্জন করে কী হচ্ছ বা কোথায় যাচ্ছ। আর যদি তোমার পথভ্রষ্ট হয়ে যাও, অর্থাৎ প্রযুক্তির মাধ্যমে বিশাল অশ্লীলতায় ঢুকে পড়লে, তাহলে তুমি ধ্বংস হয়ে যাবে। অর্থাৎ তোমার গন্তব্য স্থানে, অর্থাৎ যেখানে তোমার যাওয়ার উদ্দেশ্য সেখানে পৌঁছতে পারবে না। তাহলে আমি আশা করি আমার ছাত্রছাত্রীরা ভালো করবে, দুনিয়া আখেরি কল্যাণময় হবে। দেখতেছি এই বিষয়টা যেটা আমরা আজকে স্টাডি করলাম, এই বিষয়টা ভালোভাবে স্টাডি করবে, বাসায় অবহেলায় সময় নষ্ট করবে না। যে বিষয়টা বুঝলে কিন্তু বাসায় মোটেও স্টাডি করলে না, তাহলে কিন্তু তোমার এই বিষয়টা কাজে আসবে না বা তুমি ভুলে যাবে। আর ভুলে গেলে এই সব যে পাঠ্য বই আছে, সব বইয়ে ব্যাখ্যা কিন্তু তোমার এরকম না যে তোমার স্যারে যেরকম ব্যাখ্যা দিচ্ছে তোমার শেখানোর জন্য বা তোমার উপলব্ধির জন্য, সেরকম ব্যাখ্যাটা কিন্তু সব বইয়ে নাই। বই স্টাডি করে যে একবার অর্জন করে ফেলবে এরকম না। তোমাকে স্যারের যে লেকচারটা সেটা তোমার উপলব্ধি করতে হবে, বুঝতে হবে। আর যদি বুঝতে পারো তাহলে তোমার জন্য এই পাঠ্য বই স্টাডি করলে সহজ হয়ে যাবে। আর যদি ভালোভাবে স্টাডি না করো তাহলে কি হবে না, সহজ হবে না, জটিল বিষয়টা তোমার ওই যদি রেখে দাও আর কি, তাহলে তোমার বিষয়টা অনেক জটিল মনে হবে। আশা করি তাহলে তোমরা ভালোভাবে স্টাডি করবে, নামাজ পড়বে। আমি আবার দাওয়াত দিয়ে দিই তোমাদেরকে, তোমরা নামাজ পড়বে, রাসূলের জীবন আদর্শ মেনে চলবে, আর স্টাডি করবে বাসায়, বা পিতামাতার কথা মেনে চলবে, আর সাধ্যের উপদেশ মেনে চলবে। তাহলে আল্লাহ তাআলা ইনশাআল্লাহ তোমাদের দুনিয়া আখিরে মঙ্গলময় করে দেবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে আজান নয়, মিডিয়াতে যারা বা নেটে যারা আমার ক্লাসটা উপস্থাপন বা উপভোগ করতেছ, সবাইকে ধন্যবাদ। সবার মঙ্গল কামনা করছে, আর সবার জন্য আল্লাহ তাআলার দরবারে শুভ কামনা প্রার্থনা করে আমার ক্লাসটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
স্যার কি